Okay. Thank you everyone for joining our machine learning technique class. তো আমরা একটা ক্লাস টেস্ট আমরা নিয়েছি, এর আগে ইন্ট্রোডাকশন, ক্লাসিফিকেশন, ডিসিশন ট্রি রিলেটেড। ক্লাস টেস্টটা ইভালুয়েশনটা আপনারা বিএলসি তে পাবেন। আমি মানে অর্ধেকটা শেষ করেছি, অর্ধেকটা বাকি আছে, ওইটা হয়তো শেষ করে দেব আর কি। But you can check your evaluation in the BLC. Okay. So আমাদের in terms of our study আমরা কোথায় কি নিয়ে আলোচনা করছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে আপনাদের? মেশিন লার্নিং টেকনিক ক্লাসে আমরা কোথায় ছিলাম? স্যার কুইজের মার্কসটা কোথায় দেওয়া আছে বিএলসি? স্যার আমাদের ডিসিশন ট্রির ম্যাথগুলো মানে করা হয়নি স্যার, ম্যাথের আগ পর্যন্ত করছিলেন, এবার বলছিলেন যে নেক্সট ক্লাসে ম্যাথ করাবেন। জি স্যার, বলছিলেন যে ম্যাথ করাবেন আজকে ডিসিশন ট্রি এর উপর। ডিসিশন ট্রির ম্যাথগুলো আজকে আমরা করব আর কি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যদি সম্ভব হয় আপনারা একটু খাতা কলম নিয়ে বসেন, তাহলে যদি সাথে সাথে করতে পারেন সেটা ভালো হবে আর কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। ওকে, এমনিতে ইন টার্মস অফ ওভারঅল আমরা যে বিষয়গুলো টপিকগুলো কভার করেছি সোফার, ডিফারেন্ট লার্নিং mechanism, right? Supervised, unsupervised reinforcement, classification, regression, দেখেছি আমরা, তারপর ওভারফিটিং, আন্ডারফিটিং প্রবলেম আমরা দেখেছি, বায়াস ভেরিয়েন্স আমরা দেখেছি, এগুলো দেখেছি কি? জি স্যার। ওকে, তো আমরা লাস্ট ফাইনালি যেখানে ছিলাম সেটা হলো ক্লাসিফিকেশনে। ক্লাসিফিকেশনে একটা অ্যালগরিদম নিয়ে আমরা কথা শুরু করেছিলাম, সেটা হলো ডিসিশন ট্রি। ক্লাসিফিকেশনে এরকম আরো কিছু অ্যালগরিদম আছে, সাপোর্ট ভেক্টর মেশিন, নিউরাল নেটওয়ার্ক, নাইট বেজ। এই মডেলগুলো ব্যবহার করে আমরা ক্লাসিফিকেশন বা প্রেডিকশন করতে পারি সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে। তো ডিসিশন ট্রিটা আমরা শুরু করেছিলাম, এবং আমরা আসলে ডিসিশন ট্রিতে মূল যে বিষয়টা সেটা হলো ট্রিটা কিভাবে তৈরি হয়। তো ওইটা আমরা আজকে দেখবো ম্যাথমেটিক্যালি, যে আসলে অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। তাহলে আপনাদের একটা আইডিয়া হবে যে কিভাবে আসলে ট্রিটা জেনারেট হয়, এবং মূলত ডিসিশন ট্রি টার্গেটটাই থাকে একটা ট্রি তৈরি করা। এবং ট্রিটা যখন আমি পেয়ে যাব তখন কিন্তু আমি ট্রি থেকে আসলে এটাতে কতগুলো ব্রাঞ্চ পসিবল সেই অনুযায়ী আমরা বুঝতে পারবো যে কতগুলো রুল হওয়া সম্ভব, তাই না? এবং এটাই মূলত ডিসিশন ট্রি মডেল। ডেফিনেটলি ইউ হ্যাভ টু প্রোভাইড সাম ডেটা। ডেটা না হলে কিন্তু অ্যালগরিদম কিন্তু কোনো ট্রি তৈরি করতে পারবে না। ওকে, ইউ মাস্ট গিভ ইনপুট। এবং ডেটাটা আবার কি ধরনের হইতে হবে? ডেটা কিন্তু হইতে হবে ক্যাটাগরিক্যাল। কন্টিনিউয়াস ডেটা দিলে ডিসিশন ট্রি কিন্তু পারবে না। You need to give categoric data. Okay. Let me share my screen. স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে ক্লাসিফিকেশন মূলত তিনটা স্টেপ আছে। প্রথমটা হলো মডেল কনস্ট্রাকশন। মডেল কনস্ট্রাকশন বলতে আমরা বলেছি যে ট্রেনিং ডেটার উপরে যখন অ্যাপ্লাই করি তখন যে ট্রিটা তৈরি হয় সেটা হলো মডেল কনস্ট্রাকশন। এটা অবশ্যই ইন জেনারেল বর্ণনা করেছে, শুধুমাত্র ডিসিশন ট্রির জন্য না। দ্বিতীয় হলো মডেল ইভালুয়েশন, যেখানে আমরা টেস্ট সেটের উপরে কাজ করি।
মডেল ইভ্যালুয়েশনটা টেস্ট সেট নিয়ে কাজ করে। ফাইনালি মডেল ইউজ, যখন মডেলটা ইভালুয়েট করার পরে দেখি যে এটার ইভ্যালুয়েশন স্যাটিসফ্যাক্টরি, তখন সেটা আমরা রিয়েল লাইফে ব্যবহার শুরু করি, সেটাকে আমরা বলছি মডেল ইউজ। তাহলে যে কোনো ক্লাসিফিকেশনের 3টা প্রসেসে আসলে কাজ করে, একটা হলো মডেল কনস্ট্রাকশন, মডেল ইভ্যালুয়েশন এবং মডেল ইউজ। ওকে, তাহলে মডেল কনস্ট্রাকশনটা কোন সেটের উপরে কাজ করে? ট্রেনিং না টেস্ট? ট্রেনিং টেস্ট স্যার, টেস্ট স্যার। মডেল কনস্ট্রাকশন কি টেস্ট? ট্রেনিং সেটের উপর স্যার। মডেল কনস্ট্রাকশন কি? মডেল কনস্ট্রাকশন স্যার ট্রেনিং সেটের উপর স্যার। রাইট। আর মডেল ইভ্যালুয়েশন? ইভ্যালুয়েশন এটা Test. টেস্ট সেটের উপর। টেস্ট সেটের জন্য। আর মডেল ইউজ? স্যার এটা নিউ ডাটাগুলোর জন্য এটাই করা হয়। রাইট, নিউ ডেটা বা নিউ ইনস্ট্যান্সের জন্য আমরা মডেল ইউজ বা ক্লাসিফিকেশন এটা আমরা প্রয়োগ করি। ওকে, মানে যখন আমার মডেলটা তৈরি হয়ে গেছে এবং সেটা ইভ্যালুয়েশনটা হয়েছে বা স্যাটিসফ্যাক্টরি হয়েছে কম্পেয়ার টু আদার algorithms or other accuracies. ঠিক আছে, তাহলে আমরা জানি যে ডিসিশন ট্রিতে একটা এরকম আরো কিছু অ্যালগরিদম আছে যেটা আমরা আলোচনা করলাম, তো এর ভিতরে ডিসিশন ট্রিটা আমরা দেখবো আর কি। ডিসিশন ট্রিতে যেটা হয় সেটা হলো একটা ট্রি তৈরি হয়, এবং আমার যে মূল যে বিষয়টা থাকে এবং ম্যাথমেটিক্যালি যেটা আমরা দেখাই সেটা হলো ট্রির রুটটা কে হবে বা বেস্ট স্প্লিট, কারণ রুট পেলেই তো সেখান থেকে আসলে ট্রিটা স্প্লিট করে, তাই না? তো আমরা থিওরিটিক্যালি আলোচনা করেছিলাম এর আগে যে একটা ডেটা সেটে যতগুলো অ্যাট্রিবিউট থাকে সেই অ্যাট্রিবিউট গুলো দিয়েই মূলত আমার ট্রিটা তৈরি হয়, এবং ট্রিতে 2 ধরনের নোড থাকে, একটা হলো ইন্টারনাল নোড আর একটা হলো এক্সটার্নাল নোড, তাই না? তাহলে আমার ডেটা সেটের যে অ্যাট্রিবিউট গুলো দিয়ে ট্রি তৈরি হয় সেটা কি ইন্টারনাল নোড নাকি এক্সটার্নাল নোড? এটা কি মনে আছে আপনাদের? স্যার ইন্টারনাল। স্যার এগুলো ইন্টারনাল নোট স্যার। ইন্টারনাল নোড। আর ট্রির এক্সটার্নাল নোডে কি থাকে? স্যার ডিসিশন ট্রু অথবা ফলস এইসব। জি, টার্গেটে যে টার্গেট ক্লাসটা যেটার, হ্যাঁ, ক্লাস অ্যাট্রিবিউটের যে ইয়েগুলো থাকে, ভ্যালুগুলো থাকে, সেগুলো এক্সটার্নাল নোড বা টার্মিনাল নোড বা লিফ নোড, যেটাই আমি বলি না কেন সব একই জিনিস। ওকে, এবং একটা ট্রির যে রুট হয় সেই রুটটা কোন অ্যাট্রিবিউট হয়? ডেটা সেটে তো মাল্টিপল অ্যাট্রিবিউট থাকে স্যার, ইন্টারনাল থাকে। হ্যাঁ, ইন্টারনাল তো বুঝলাম, কিন্তু মনে করেন 10টা অ্যাট্রিবিউট আছে, এর ভিতরে কোন অ্যাট্রিবিউটটা রুট হবে? স্যার এইটি আজকে দেখাতে চাইছেন যেটার উপর সবচেয়ে রেজাল্টটা বেশি ইফেক্ট আসে এটাই আমাদের রুট নোট হওয়ার কথা। মানে যা যে অ্যাট্রিবিউটের উপরে আমাদের রেজাল্টটা বেশি ডিপেন্ডেন্ট। তারপরে আমার যে ডিসিশন, তাই না? জি স্যার। ডিসিশন মেকিং এ যে অ্যাট্রিবিউটের প্রভাবটা সবচেয়ে বেশি, জি, সেটাই রুট নোড হবে, তাই না? জি স্যার। এটা তো আমরা মুখে বললাম, আমরা আজকে ম্যাথমেটিক্যালি দেখবো কিভাবে আমরা এটা বের করতে পারি, কারণ এটা তো আমি তো শুধু দেখে তো বলতে পারবো না যে এটার প্রভাব বেশি, কিংবা আমি তো গেস করতে পারবো না, তাই না? I need to do some calculation. ওকে, তাহলে এখানে একটা ডেটা সেট আছে, এটা একটা ওয়েদার ডেটা সেট, এটার উপরে আমরা দেখব। তো এখানে যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেটে কয়টা অ্যাট্রিবিউট আছে আপনারা বলেন? স্যার 5টা স্যার। 4টা স্যার। টোটাল স্যার 4টা অ্যাট্রিবিউট, একটা টার্গেট ক্লাস। একটা ক্লাস, জি। একটা টার্গেট ক্লাস। এখন এই অ্যাট্রিবিউট গুলোকে কিন্তু আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো
ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট আর একটা হলো ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট। আপনারা বলতে পারবেন যে এখানে কোনগুলো ডিপেন্ডেন্ট আর কোনগুলো ইন্ডিপেন্ডেন্ট? স্যার ক্লাস অ্যাট্রিবিউটটা হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট অন্য অ্যাট্রিবিউট গুলোর উপরে। রাইট, তার মানে এখানে যে ক্লাস অ্যাট্রিবিউট যেটা আছে সেটা হলো আমার ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট, কারণ এটা অন্যান্য ডিসিশনটা অন্যান্য অ্যাট্রিবিউটের ভ্যালুর উপরে ডিপেন্ড করছে। আর অন্যান্য যে অ্যাট্রিবিউট গুলা সেগুলো হলো ইন্ডিপেন্ডেন্ট। জি স্যার। বিষয়টা ক্লিয়ার হয়েছে? যেমন আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ডি, এগুলো হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, আর ক্লাসটা হলো আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, ইয়েস স্যার। এখানে কয়টা ডেটা পয়েন্ট আছে আমার এই ডেটা সেটে? টোটাল 5টা অ্যাট্রিবিউট আছে, আর ডেটা আছে কয়টা? 14টা স্যার। 14টা ডেটা আছে, এবং এখানে ক্লাস অ্যাট্রিবিউট যেটা আছে সেই ক্লাস অ্যাট্রিবিউটের লেভেল কয়টা আছে? স্যার 2টা। স্যার 2টা, এন অর পি, 2টা স্যার। প্লেইং আর নট প্লেইং এরকম। ক্লাস অ্যাট্রিবিউটে আমার লেভেল আছে 2টা, একটা হলো এন আর একটা পি। তো যখন দুটো অ্যাট্রিবিউট থাকে সেটাকে কিন্তু আবার আমরা বাই ক্লাস অ্যাপ্লিকেশন বলি। দুইটা লেভেল যখন থাকবে তখন সেটাকে আমরা কি বলি? বাই ক্লাস অ্যাট্রিবিউট। অ্যাপ্লিকেশন, অ্যাট্রিবিউট না, অ্যাপ্লিকেশন। আর যখন ক্লাস অ্যাট্রিবিউটের লেভেল 2টার বেশি থাকবে তখন সেটাকে আমরা মাল্টি ক্লাস অ্যাপ্লিকেশন বলি। অলরাইট, ওকে। তো এখানে ওরা ট্রিটা কমপ্লিট করে দিয়েছে, কিন্তু আমরা দেখবো যে আসলে কিভাবে ট্রিটা হয়। ওকে, টার্গেট হলো সেটা। যখন ট্রিটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু আমি রুল তৈরি করতে পারবো। এটা আমি আগেও দেখেছি। তো আমরা আগে দেখি যে ট্রিটা, হাউ ক্যান আই জেনারেট দ্য ট্রি। এখানে ট্রি আবার অনেকভাবে কনস্ট্রাক্ট করা যায়। এখানে ওরা যেটা বলেছে সেটা হলো টপ ডাউন ডিসিশন ট্রি জেনারেশন। সিম্পল প্রসেস, যেটা টপ ডাউন মানে আমার প্রথমে যে রুট যেটা সেটা হবে, তারপরে তার আন্ডারে সাব রুট বা চিলড্রেন যেটা হবে সেটা হবে। এভাবে আমরা ট্রিটা তৈরি করতে পারি। ওকে, তো এটা প্রসেসটা কি সেটা ওরা বলেছে। Tree starts with a single node representing all data. ওকে, সিঙ্গেল নোড থেকে এটা শুরু হবে, মানে টিপিক্যাল কেসে যে ট্রি গুলো আমরা তৈরি হয়। টপ ডাউন অ্যাপ্রোচ। আচ্ছা, ট্রি কনস্ট্রাকশনের ক্ষেত্রে আবার ট্রি প্রুনিং একটা টপিক আছে। সেটা কি? সেটা হলো অনেক সময় দেখা যায় যে ওভারফিটিং প্রবলেম দেখা দিতে পারে। সেক্ষেত্রে আমার ট্রিটা আননেসেসারি বড় হয়, কিছু ব্রাঞ্চ আননেসেসারি হয়। তো ওই ক্ষেত্রে আমরা ওইগুলো আবার অ্যাকুরেসির উপরে ডিপেন্ড করে আমরা ওই ব্রাঞ্চ গুলো বা ওই লেভেল গুলো আমরা কিন্তু আবার ডিলিট করে দিতে পারি। এখানে প্রুন বলতে ডিলিট বুঝিয়েছে। প্রুন মানে কেটে ফেলা। তো এটা জাস্ট থিওরিটিক্যাল আলোচনা। এখানে অ্যালগরিদমটা আছে, কিভাবে অ্যালগরিদমটা কাজ করে
সেটা আছে যে আমাকে প্রথমে ডেটা সেটটা দিয়ে দিতে হবে, ওকে। তারপরে আমার এটার এন্ট্রপি বের করতে হবে, এরকম স্টেপ বাই স্টেপ আছে। তো আমরা কাজটা বুঝলে এই অ্যালগরিদমটা বোঝাটা আমার জন্য সহজ হবে। এখানে মূল যে বিষয়টা সেটা হলো হাউ ডু উই চুজ দ্য বেস্ট ফিচার এট ইস সিস্টেম। এখানে বেস্ট ফিচার বলতে ওইটাই বোঝানো হয়েছে যে কোন ফিচারটা ডিসিশনে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে, সেটাকে বেস্ট ফিচার বলছে, এবং সেটাই হবে হলো রুট প্রত্যেকটা স্টেপে। তো বেস্ট ফিচার বা ফিচার কিন্তু আবার অ্যাট্রিবিউটের সিনোনিম। বেস্ট ফিচার আপনি এটা বেস্ট অ্যাট্রিবিউটও বলতে পারেন, কোনো প্রবলেম নাই। আমরা এখানে বেস্ট ফিচার বলছি, এবং আমরা যে মেথডটা আসলে ব্যবহার করব সেটাকে আমরা ইনফরমেশন গেইন বলছি। তো আমরা এরকম প্রত্যেকটা আমার ডেটা সেটে যতগুলো অ্যাট্রিবিউট আছে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ইনফরমেশন গেইন আমরা বের করব, এবং যে অ্যাট্রিবিউটের গেইনটা সবচেয়ে বেশি হবে সেই হবে হলো বেস্ট ফিচার, বা সেই হবে হলো আমার ট্রির রুট। অলরাইট, তো আমরা এখন দেখবো যে কিভাবে ইনফরমেশন গেইনটা আসলে বের করে। তো ইনফরমেশন গেইন বের করতে গেলে আমার প্রথমেই যেটা লাগবে সেটা হলো এনট্রপি। এনট্রপিটা এখানে যে এনট্রপিটা দিয়েছে সেটা হলো পুরো ডেটা সেটের জন্য আমি একটা এনট্রপি বের করব। এখন হোয়াট ইজ এনট্রপি? এনট্রপি শব্দটাকে আপনারা শুনেছেন এর আগে কোথাও? স্যার ফিজিক্সে ছিল। ফিজিক্সে ছিল, রাইট। কিন্তু এটা এখানে অবশ্য ফিজিক্সের ওটার সাথে এটা মিল নাই। এখানে এনট্রপি বলতে বোঝা হয়েছে আমার ডেটা সেটের ডিস্ট্রিবিউশনটা কেমন। যদি এটা বাই ক্লাস অ্যাপ্লিকেশন হয় তাহলে আমার ক্লাস অ্যাট্রিবিউটে কয়টা লেভেল থাকবে? দুইটা। দুইটা স্যার। দুইটা স্যার। দুইটা। এখন এই দুইটা লেভেল, মনে করেন আপনার 100টা ডেটা আছে, 100টা ডেটার ভিতরে যে দুইটা লেভেল, দুইটা ক্লাস বা দুইটা ডিসিশন, হোয়াট এভার ইউ সে, এই দুইটা ডিসিশনের ডিস্ট্রিবিউশনটা কেমন? এরকম হতে পারে 5টা হলো একটা ক্লাসের আর বাকি 95টা হলো ক্লাস 2 এর। আবার এরকম হতে পারে 50টা হলো ক্লাস 1 এর আবার বাকি 50টা হলো ক্লাস 2 এর। বিভিন্ন ভাবে থাকতে পারে না? তো জি স্যার। যদি ইকুয়ালি তারা ডিস্ট্রিবিউটেড থাকে, তার মানে অর্ধেক অর্ধেক, 50% হলো আপনার একটা ক্লাসের আর বাকি 50% হলো আর একটা ক্লাসের, তখন আমার এনট্রপিটা হবে হলো সর্বোচ্চ, সেটা হলো 1। এনট্রপির সর্বোচ্চ ভ্যালু হতে পারে 1 এবং সর্বনিম্ন ভ্যালু হতে পারে 0, যদি সেটা বাই ক্লাস হয়। আমরা এখানে বাই ক্লাসের এক্সাম্পলটাই দেখবো। কি বিষয়টা? আবার 0 হবে কখন? 0 হবে হলো কোনো একটা ক্লাস হয়তো খুবই কম আছে বা একেবারেই নাই, এবং বাকি সবগুলোই হলো অন্য ক্লাসের অন্তর্ভুক্ত। মানে যখন আমার ক্লাস ইমব্যালেন্স প্রবলেমটা, আপনাদের ক্লাস টেস্ট 1 একটা প্রশ্ন এসেছিল ক্লাস ইমব্যালেন্স প্রবলেম, তাই না? তো এই ধরনের ইমব্যালেন্স ডেটা সেট যদি থাকে তখন আমার এনট্রপির ভ্যালুটা কত হবে? 0 এর কাছাকাছি না 1 এর কাছাকাছি? 0। 0 বা 0 এর কাছাকাছি, তাই না? আর যখন ব্যালেন্স আকারে থাকবে হাইয়েস্ট 50% হবে প্লাস 1 এর কাছাকাছি। 1 বা 1 এর কাছাকাছি। ক্লিয়ার বিষয়টা? এখন সেটা তো আমি আসলে ডেটা সেট দেখে বলতে পারবো না, উই নিড এ ফর্মুলা, রাইট? তো এখানে হলো আমার ফর্মুলাটা, এনট্রপির যে ভেরিয়েবল সেটা হলো আই দিয়ে ওরা প্রকাশ করেছে, এবং ব্র্যাকেটে পিএন। পিএন বলতে ওই দুটো ক্লাস, পজিটিভ একটা নেগেটিভ। ওকে, যেহেতু বাই ক্লাস নিয়ে আমরা এখানে কথা বলছি, বাট ইট ক্যান বি এক্সটেন্ডেড টু মাল্টি ক্লাস অ্যাপ্লিকেশন এস ওয়েল। তাহলে পি আর এন, এটার ফর্মুলাটা কি আছে? মাইনাস প্রবাবিলিটি অফ পি পজিটিভ
log probability of positive minus probability of negative log probability of negative. বুঝতে পারছেন? প্রবাবিলিটিটা তো আপনারা বুঝেন, স্ট্যাটিস্টিক্স কোর্সে আমরা করেছি। প্রবাবিলিটি বোঝা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। প্রবাবিলিটি কেমনে বের করে? যে প্রবাবিলিটি অফ পি, তার মানে প্রবাবিলিটি অফ পজিটিভ কিভাবে বের করব? টোটাল পজিটিভ ডিভাইডেড বাই টোটাল পজিটিভ প্লাস টোটাল নেগেটিভ। ওকে, এটা কিন্তু আমরা ওই ক্লাস অ্যাট্রিবিউটের ওইখান থেকেই কিন্তু বের করতে পারি। আবার প্রবাবিলিটি অফ নেগেটিভ কিভাবে বের করব? উপরে থাকবে হলো টোটাল নেগেটিভ, মানে আপনার নমিনেটর, আর ডিনোমিনেটর মানে নিচে থাকবে হলো টোটাল পজিটিভ টোটাল নেগেটিভ। দুটার ক্ষেত্রেই নিচে হলো এক, টোটাল পজিটিভ টোটাল নেগেটিভ, আর উপরে হলো আমরা যেটা বের করছি। পজিটিভটা বের করলে উপরে পজিটিভ, নেগেটিভটা বের করলে উপরে নেগেটিভ। ক্লিয়ার বিষয়টা? এই ফর্মুলাটা আপনারা দেখেন। এখন এই ফর্মুলায় কয়টা টার্ম আছে? এই ফর্মুলায় কয়টা টার্ম আছে বলবেন? টার্ম বলতে স্যার বুঝতে পারি না। দুইটা জিনিস আছে, একটা দুইটা আছে না? দুইটা পজিটিভ আর নেগেটিভ পজিটিভ আর একটা নেগেটিভ। পজিটিভ আর নেগেটিভ কেন দুইটা আছে? কারণ এখানে দুটো ক্লাস। জি স্যার। যদি আমার ক্লাসের সংখ্যা বেশি থাকতো তাহলে কিন্তু এই তিনটা থাকতো, তখন আর একটা টাইম অ্যাড হইতো, মাইনাস দিয়ে আরেকটা টাইম অ্যাড হইতো। বুঝতে পারছেন? জি স্যার। তাইলে যদি আমরা প্রবাবিলিটির ফর্মুলাটা জানি তাহলে আমরা আইটা বের করতে পারবো না কোন একটা ডেটা সেটের জন্য? জি স্যার। পারবো স্যার। So now we'll see how can I do that. Entropy, এই যে এখানে এটা ওরা n সংখ্যক ক্লাসের জন্য ফর্মুলাটা কি হবে সেটা জাস্ট সামেশন দিয়ে বুঝিয়ে দিয়েছে। ওকে, এখানে তো আমরা দুটোর জন্য করলাম। যদি n সংখ্যক হয়, n সংখ্যক ক্লাস যদি আমার থাকে, তাহলে আমরা কিভাবে এনট্রপিটা বের করব? জাস্ট একটা সামেশন দিয়ে সিম্পল একটা ফর্মুলা। ওকে, নাও গেইনের যে ফর্মুলা, আমাদের মূল টার্গেট কিন্তু প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ইনফরমেশন গেইন আমরা বের করব, তাই তো? এখন কোন একটা পার্টিকুলার অ্যাট্রিবিউটের গেইনের ফর্মুলাটা হলো এটা। সেটা হলো আমার ডেটা সেটের টোটাল এনট্রপি, যেটা আমরা একটু আগে দেখলাম, এই যে এটা, মাইনাস ই অফ এ। এটা হলো আমার যে অ্যাট্রিবিউটের গেইন আমরা বের করছি সেই অ্যাট্রিবিউটের এক্সপেক্টেড ইনফরমেশন, বা সেই অ্যাট্রিবিউটের এনট্রপিটা কত। একটা হলো আমার টোটাল ডেটা সেটের এনট্রপি, সেটা হলো আই। এটা থেকে আমাকে বিয়োগ দিতে হবে আমরা যে অ্যাট্রিবিউটের গেইন বের করছি সেই অ্যাট্রিবিউটের এনট্রপিটা। তাহলে এই দুইটা যদি আমি বিয়োগ দিই তাহলে ওই পার্টিকুলার অ্যাট্রিবিউটের গেইনটা আমরা পাবো। এখানে এ দিয়ে অ্যাট্রিবিউট বুঝিয়েছে, গেইন অফ এ, এটা দিয়ে কি বুঝিয়েছে? এ অ্যাট্রিবিউটের গেইন। ওকে, তার মানে অ্যাট্রিবিউট যে কোনো কিছু হতে পারে। আমার ডেটা সেটে যতগুলো অ্যাট্রিবিউট আছে আলাদা আলাদা, প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা ওয়েট বের করব। ওকে, এখন আই এর ফর্মুলাটা আমরা দেখেছি একটু আগে, আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করেন। আই এর ফর্মুলাটা আমরা একটু আগে দেখেছি, কিন্তু ই অফ এ এটার ফর্মুলা দেখি নাই এখন। তো ই অফ এ এটার ফর্মুলাটা কিন্তু এই যে এখানে একই ফর্মুলা, ওই আপনার গেইনের যে ওই এনট্রপির যে ফর্মুলা, ওই ফর্মুলাটাই, বাট এখানে একটু ডিফারেন্স হলো ওই পার্টিকুলার অ্যাট্রিবিউটের লেভেল গুলো দিয়ে আসলে এখানে ইয়েটা বের করা হচ্ছে, প্রবাবিলিটিটা বের করা হচ্ছে। টোটাল যখন এনট্রপি বের করছিলাম তখন শুধুমাত্র ক্লাস অ্যাট্রিবিউটের যে লেভেলগুলো সেটা দিয়ে আমরা এনট্রপি ক্যালকুলেট করেছি, কিন্তু যখন ই অফ এ বের করব তখন ওই যে অ্যাট্রিবিউটের এনট্রপি বের করছি সেই অ্যাট্রিবিউটের যে লেভেলগুলো আছে সেটার সাপেক্ষে আমরা ইয়েটা বের করব, ই অফ এটা বের করব। তারপরে এই দুইটা
বিয়োগ দিয়ে দিলে আমরা ওই অ্যাট্রিবিউটের গেইন পেয়ে যাব। এটি ক্লিয়ার? আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, এখন প্রথমেই আমরা যে কাজটা করব, ওই একই ডেটা সেট, আমরা উপরে যে ডেটা সেটটা দেখলাম সেই ডেটা সেটটাই কিন্তু এই ডেটা সেটটা। এখানে অবশ্য একটা অ্যাট্রিবিউট বেশি, না, ডে অ্যাট্রিবিউট আসলে ইগনোর, উই ক্যান ইগনোর দিস বিকজ জাস্ট ওকে। তাহলে এখন আমার পুরো ডেটা সেটের এনট্রপিটা আমরা বের করব, সেটা হলো আই, এবং এটা আমার ক্লাস অ্যাট্রিবিউট হলো প্লে। মানে এটা গলফ খেলার, মানে ওয়েদারের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমাকে ডিসিশন নিতে হবে গলফ খেলা হবে কি হবে না। প্রথমে আমাকে বলেন এখানে যে ক্লাস অ্যাট্রিবিউটটা আছে প্লে, এখানে কয়টা নো আছে আর কয়টা ইয়েস আছে, মানে কয়টা পজিটিভ আর কয়টা নেগেটিভ? 5টা নো আছে স্যার। 9টা ইয়েস স্যার। আর 9টা আছে ইয়েস। 9টা ইয়েস আর 5টা নো। 5টা নো। তার মানে পজিটিভ হলো 9, মানে পি হলো 9 আর এন হলো 5, তাই না? জি স্যার। এখন আমরা যদি এই ফর্মুলায় চলে যাই, এই যে এই ফর্মুলা মাইনাস প্রবাবিলিটি অফ পি, এখানে আমাদের কি হবে ওই ডেটা সেটের জন্য? প্রবাবিলিটি অফ পি হবে 9, আর উপরে নিচে 9 প্লাস, উপরে 9 থাকবে আর নিচে হচ্ছে 9 প্লাস 5। 10 প্লাস 9, রাইট। আর লগ প্রবাবিলিটি অফ পি একই তো, তাই না? 9 ই হবে, 9 দিয়ে গুণ হবে। জি জি, জাস্ট লগটা অ্যাড হবে, তাই তো? আর নেগেটিভের ক্ষেত্রে উপরে 5 5 হবে, আবার আর নিচে 5 প্লাস 9, তারপর একটা 5। এটা লগ দিয়ে ওই একই জিনিস, তাই তো? জি চলেন আমরা দেখি, এই যে দেখেন এই ফর্মুলাটা দেখেন, মাইনাস 9/14, ঠিক আছে? I 95, I 95 কেন লিখেছে এটা তো বুঝতে পারছেন? জি স্যার। এটা পি আর 5টা হলো এন। তাহলে ফর্মুলা ঠিক আছে কিনা দেখেন, মাইনাস 9/14 ইন্টু লগ 9/14, মাইনাস 5/14 ইন্টু লগ 5/14, ঠিক আছে ফর্মুলা? ঠিক আছে স্যার। এখন আপনারা এটা ক্যালকুলেটরে চাপেন, ক্যালকুলেটরে চেপে দেখেন যে এটা কত আসে, 0.94 আসে কিনা। এটা ক্যালকুলেটরে কিন্তু একটু বিশেষ পদ্ধতিতে এটা করা লাগে। আপনি যদি না পারেন তাহলে একটু ইউটিউবে একটু দেখে নিন কিভাবে লগ এর ভ্যালুটা বেসিক্যালি ইয়ে করে। একটু লগ 2 বেস তো, এটা একটু দিতে হয় আর কি, লগ 2 বেস। আপনারা কি করছেন কেউ? ওকে, তাহলে এটাতে আমরা ভ্যালু কি পাচ্ছি? জিরো পয়েন্ট 0.94। এটা হলো আমার পুরো ডেটা সেটের একটা এনট্রপি আমরা পেয়ে গেলাম। আর এটা কিন্তু প্রত্যেকটা অ্যাট্রিবিউটের যখন গেইন বের করবো তখন কিন্তু এইটা লাগবে 0.94, কারণ এটা কমন, তাই না?
এই যে গেইনের যে ফর্মুলা সেখানে আই পিএন এটা কিন্তু কমন, তাই না? এটা হলো 0.94। 0.94 এই এনট্রপির এই ভ্যালু দিয়ে আমরা কি বুঝি? আমার ডেটা সেটটা কি ব্যালেন্স না ইনব্যালেন্স? স্যার এটা তো একের কাছাকাছি, মানে ব্যালেন্স স্যার। ব্যালেন্স। ব্যালেন্স মোটামুটি ব্যালেন্স, তাই না? আমরা দেখেছি যে 9টা পজিটিভ আছে, পজিটিভের সংখ্যাটা বেশি, আর 5টা নেগেটিভ আছে। তাহলে এটা মোটামুটি ব্যালেন্স এবং এটার ভ্যালুও 1 এর কাছাকাছি এসেছে, তাই তো? তাহলে এখন আমাদের আইটা পেয়ে গেছে। এখন আমরা আমার ডেটা সেটের প্রথম যে অ্যাট্রিবিউটটা আছে সেটার জন্য আমরা গেইন বের করব। তাহলে প্রথম অ্যাট্রিবিউট কি আছে? আউটলুক। আউটলুক ডেটা যদি আছে, কিন্তু ডে এর উপরই তো আসলে ডিপেন্ড করতে পারে না যে খেলা হবে কি হবে না, তাই না? ডে ইজ এ কাইন্ড অফ সিরিয়াল নাম্বার, নাথিং এলস। স্যার মানে ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট বলা যায় এটাকে? না, ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট কোনটা? সরি স্যার, ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট হচ্ছে মানে এই যে আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি এন্ড ওয়াইন্ড। আর এগুলো কি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? স্যার এগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট আর কি, আর প্লে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। না, হয়নি। একটু রিপিট করেন স্যার, ওটা আমি ভুলে গেছি। আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড এগুলো আমার ইন্ডিপেন্ডেন্ট। আর প্লে যেটা আমার ডিসিশন, যেটা ডিসিশন ভেরিয়েবল, যেটা এখানে ডিসিশন ভেরিয়েবল কোনটা? ও ডিসিশন ভেরিয়েবল হচ্ছে প্লে। প্লে না, যে খেলা হবে কি হবে না, এইটা হলো আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। জি স্যার, বুঝতে পারছি। এইটা হলো আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ডেটা আমরা ইগনোর করতে পারি, যেহেতু এটা টেবিলে আছে, বাট উই ক্যান ইগনোর দিস। কারণ খেলা হবে কি হবে না এটা কোনো একটা পার্টিকুলার ডে এর উপরে আমি আসলে সিদ্ধান্ত নিতে পারি না, আমার অন্য প্যারামিটারের ইয়ে লাগবে, তাই না? তাহলে এখন আমরা আউটলুকের জন্য আমরা গেইন বের করব। তো এনট্রপিটা আমরা পেয়ে গেছি, মানে আই এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এখন আমরা ই অফ এ এটা বের করব, যেহেতু আউটলুকের জন্য করব সেহেতু ই অফ এ মানে ই অফ আউটলুক আমরা বের করব। ওকে, এখন ই অফ এর ফর্মুলাটা কি সেটা আমরা দেখে নিই। এই যে ফর্মুলা দেখা যাচ্ছে, ই অফ এ, ই অফ এ ফর্মুলাতে আছে সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে ভি। এটা বলতে পারবেন এটা কি? আই ইকুয়াল টু 1 থেকে ভি, ভিটা কি? তার মানে সামেশন, এখানে আমাদের মনে হয় যতগুলো অ্যাট্রিবিউট আছে ততগুলোর। না, আমরা তো শুধু আউটলুক অ্যাট্রিবিউটের জন্য ই অফ এ বের করছি, মানে ই অফ আউটলুক বের করছি। আচ্ছা, সবগুলোর জন্য না, কিন্তু শুধু আউটলুকের জন্য ই বের করছি। এখানে সামেশন দিয়ে বুঝেছে কয়েকটা টার্ম যোগ হবে, তাই না? মানে এখানে সামেশন 14টা আছে, 1 থেকে 14টা পর্যন্ত, এটা কি বলা হয়েছে না? না, এখন আমরা দেখব ভিটা আসলে কি সেটা আমাকে বুঝতে হবে। তাহলে আমরা ইটা বের করছি কোন অ্যাট্রিবিউটের জন্য? আউটলুক। আউটলুক। এখন আপনারা দেখেন আউটলুকের ভিতরে কয়টা লেভেল আছে? স্যার তিনটা আছে, তিনটা, সানি, রেইনি আর ওভারকাস্ট। সানি, রেইন, ওভারকাস্ট, রাইট? তাহলে এই ভি এর ভ্যালু হবে হলো 3। তার মানে এরকম তিনটা টার্ম যোগ করতে হবে আমাকে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। তার মানে i ইকুয়াল টু 1 থেকে 3 পর্যন্ত চলবে। তাহলে i ইকুয়াল টু 1 বলতে আমরা হয়তো সানি বুঝাবো,
i ইকুয়াল টু 2 বলতে ওভারকাস্ট বোঝাবো, i ইকুয়াল টু 3 বলতে রেইন বোঝাবো। তিনটা টার্ম যোগ করলেই আমার কাজ শেষ। ওকে, তাহলে এখন টার্মগুলো কি সেটা আমাকে বুঝতে হবে। টার্মগুলো হলো প্রথমে আমার প্রবাবিলিটি অফ এসআই। প্রবাবিলিটি অফ এসআই আমরা কিভাবে বের করছি? মোড অফ এসআই ডিভাইডেড বাই মোড অফ এস। এটার মানে কি? P of I plus n of I divided by total positive plus total negative. P of I টা কি সেটা আমাকে স্যার আগে বুঝতে হবে। আই ইসের জন্য আই লেভেলের জন্য ওখানে পজিটিভ কয়টা আছে আর নেগেটিভ হ্যাঁ। কয়টা আছে ক্লাসে? দেখেন প্রবাবিলিটি অফ এসআই তার মানে I ইকুয়াল টু প্রথমে তো 1 এর জন্য আমি এটা করব পুরাটা, তাই না? জি স্যার। এখানে কয়টা টার্ম হবে আউটলুকের জন্য? তিনটা স্যার। তিনটা। তাহলে প্রথম টার্মের জন্য I ইকুয়াল টু 1, তাই না? ইয়েস স্যার। জি তাহলে I ইকুয়াল টু 1 মানে হলো S1, তাই না? জি স্যার। জি স্যার। তার মানে প্রবাবিলিটি অফ S1। এখন S1 কি? S1 হলো P1 এবং P2 এর যোগফলের সমান, ওখানে তো এই পাশে দেওয়া আছে স্যার। উপরে P1 আর S1 P1 আর N1 স্যার। হ্যাঁ, S সমান সমান P প্লাস না, N। এটা 1 না, এটা কিন্তু I, PI আর হ্যাঁ, যদি I এর পরিবর্তে 1 বসান তাহলে ইয়েস স্যার। হ্যাঁ, P1। P1 প্লাস N1। এখন 1টা কি? 1টা কি? স্যার 1টা মানে পজিশন, আবার দেখবে সানি আছে, সানি একটা এক নাম্বার লেভেলের brain জন্য আছে। আমার মানে পজিটিভ আর নেগেটিভের যে ভ্যালু প্লেতে। এক্স্যাক্টলি, তার মানে আমার 1 নাম্বার লেভেল সেটা হতে পারে সানি। আমাকে দেখতে হবে সানির ভিতরে কয়টা ইয়েস আর টার্গেট কয়টা নো আছে। আছে এবং সানির ভিতরে কয়টা ইয়েস আছে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। তাহলে তাহলে যখন আমরা 1 এর জন্য করব তাহলে S1 সানিতে কয়টা পজিটিভ এবং কয়টা নেগেটিভ আছে এটা বলেন। সানি টোটাল কয়টা আছে সেটা আগে দেখেন। আমার 14টা দুইটা পজিটিভ আছে। হ্যাঁ, স্যার তিনটা নেগেটিভ। তিনটা নেগেটিভ আছে, দুইটা পজিটিভ আছে। টোটাল 5টা আছে সানি, তাই না? জি স্যার। 5টার ভিতরে দুইটা পজিটিভ, তিনটা নেগেটিভ। 3টা আছে নেগেটিভ আর 2টা পজিটিভ। ওকে, তাহলে আমরা প্রবাবিলিটিটা কিভাবে বের করব? 3 + 2 ডিভাইডেড বাই টোটাল পজিটিভ টোটাল নেগেটিভ। কত? টোটাল পজিটিভ টোটাল নেগেটিভ কত? 5টা। টোটাল পজিটিভ কয়টা ছিল? 9টা ছিল। টোটাল নেগেটিভ 5টা ছিল। ওখানে 14টা ছিল টোটাল। তাহলে এখানেও 14 হবে। তাহলে উপরে আমি পাচ্ছি হলো কত? 5 ডিভাইডেড নিচে 14। পাচ্ছি ডিভাইডেড বাই 14। একইভাবে এটা তো সানির জন্য করলাম, মানে S1 এর জন্য করলাম। এবার S2 মানে হলো আরেকটা লেভেল, সেটা হলো ওভারকাস্ট। ওভারকাস্টে কয়টা আছে? ওভারকাস্ট আছে 4টা, 4টাতে ইয়েস। 4টাতে ইয়েস, এখানে কোনো নো নাই, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে এটার প্রবাবিলিটি কত হবে? 4 + 0 / 14। 0 কেন?
জিরো হবে কেন? নো তো নাই, নো এজন্য জিরো। তো নাই স্যার। পি তো আছে, পজিটিভ তো আছে। না 4 প্লাস 0 ডিভাইড বাই 14। হ্যাঁ, তাহলে কত হয়? জিরো হয় নাকি? 4 ভাগ 14 না স্যার, স্যার, জিরো হবে না স্যার। হ্যাঁ, তা জিরো কেন বলছেন? না স্যার 4 প্লাস 0 বলছিলাম। হ্যাঁ, 4 ডিভাইডেড বাই 14, তাই তো? জি। ওকে, একইভাবে S3 এর জন্য রেইনের জন্য কয়টা পজিটিভ কয়টা নেগেটিভ আছে? টোটাল রেইন আছে 3 4 5। স্যার টোটাল রেন হচ্ছে 5টা, তার মধ্যে 3টা পজিটিভ 2টা নেগেটিভ। তার মানে এটাও 5/14, তাই না? জি স্যার। ওকে, ফাইন। তাহলে তিনটার জন্যই আমরা কিন্তু প্রবাবিলিটি অফ এসআই কিভাবে বের করে সেটা কিন্তু শিখে ফেলছি, তাই তো? এটাতে কোনো কোশ্চেন আছে কিনা কারোর? ফিল ফ্রি টু আস্ক। ওকে, তাহলে প্রবাবিলিটি যদি পাই, এটার সাথে কিন্তু আরেকটা টার্ম আছে, সেই টার্মটা কিন্তু আমরা এখনো বের করিনি। সেটা কি? I P1 স্যার আই N1। পিআই এনআই। ঠিক আছে, এখন আই এর ফর্মুলা কিন্তু ওই এর আগে যে আই এর ফর্মুলা ছিল ওই একই ফর্মুলা, এই যে এটা, এই ফর্মুলা থেকেই আমরা আইটা বের করব। কিন্তু এই ক্ষেত্রে আগেরটা ছিল আমার টার্গেট ক্লাসের উপরে, এই ক্ষেত্রে হলো আমরাই যে অ্যাট্রিবিউটের ইয়ে বের করছি, এটা এক্সপেক্টেড ইনফরমেশন বের করছি সেটার জন্য। তাহলে যেহেতু আমি আউটলুকের জন্য করছি, ফর্মুলা একই। তাহলে প্রথমে হলো সানির জন্য, তাহলে আচ্ছা প্রথমে ওরা ওভারকাস্টের জন্য করেছে, তাহলে ওভারকাস্টের জন্য যদি আমি আই বের করি তাহলে আমার কি হয়? ফর্মুলাটা কি হয়? আই এর ফর্মুলাটা মনে আছে? স্যার মাইনাস প্রবাবিলিটি অফ P লগ প্রবাবিলিটি অফ P। পি। তাহলে এখানে পি বলতে আমরা বুঝেছি ওভারকাস্টের ভিতরে কয়টা পজিটিভ আছে আর কয়টা নেগেটিভ আছে। তাহলে ওভারকাস্টের ভিতরে কয়টা পজিটিভ আছে? সবগুলো পজিটিভ আছে। তাহলে প্রথমে পজিটিভের জন্য যদি আমরা বের করি 4 স্যার, তাহলে আমরা কি হচ্ছে 4 ডিভাইডেড বাই 14। 14 না, ওভারকাস্ট কয়টা আছে টোটাল? 4টাই আছে স্যার, তাহলে 4 ডিভাইড বাই 4। 40 4 ডিভাইডেড বাই 4, তাই না? এই যে দেখেন 40 I40, তার ফর্মুলাটা মাইনাস 4/4 ইনটু log 4/4। এগুলো কিন্তু সব 2 বেস, log 2 বেস, ঠিক আছে? একইভাবে মাইনাস ওভারকাস্টের জন্য নেগেটিভ কয়টা আছে? স্যার 0। 0। তাহলে 0 ডিভাইডেড বাই 4। ওভারকাস্টের টোটাল পজিটিভ, ওভারকাস্টের টোটাল নেগেটিভ 4, তাই না? জি স্যার। তাহলে 0/4 ইনটু log 0/4। তাহলে এটা আলটিমেটলি করলে আপনার কি আসবে? 0ই আসবে স্যার। 0 না? যেটা তো আমরা বর্ণনাও করলাম যে এটা হাইলি ইমব্যালেন্স, তাই না? ওভারকাস্টের ভিতরে সবগুলোই ইয়েস, কোনো নো নেই, তাহলে এটা পুরোপুরি ইমব্যালেন্স না? ইয়েস স্যার, যার কারণে আমার এন্ট্রপির ভ্যালুটা কি আসছে? 0। 0 আসছে। ভেরি সিম্পল। ক্লিয়ার বিষয়টা? এখন যদি আপনি ওভারকাস্ট করেন, এখন আমরা এর পরেরটা করি, সেটা হলো সানি। সানির ক্ষেত্রে আপনারা বলেন পজিটিভ কয়টা আছে, নেগেটিভ কয়টা আছে? স্যার পজিটিভ 2টা, নেগেটিভ 3টা। তাহলে পজিটিভের জন্য যদি আমরা করি তাহলে মাইনাস, যেহেতু দুইটা পজিটিভ আছে, -2/5
ইনটু log 2/5 আর নেগেটিভের জন্য যদি করি মাইনাস তিনটা 3 ডিভাইড বাই 5 3/5 log 3/5 ক্যালকুলেট করে এটার এন্ট্রপি কত আসছে স্যার 1 এর কাছাকাছি 1 এর কাছাকাছি এবং সেটাই হওয়া উচিত কারণ পাঁচটা ডেটার ভিতরে দুইটা আছে একটা ক্লাসের আর তিনটা আছে আরেকটা ক্লাসের তারা খুবই ব্যালেন্স ব্যালেন্স যার কারণে এন্ট্রপির ভ্যালুটাও 1 এর কাছাকাছি তাই না একইভাবে সানি গেল ওভারকাস্ট গেল এখন রেইনের জন্য করেন রেইনের ক্ষেত্রে তো একই তাই না এটা ছিল 2 3 এটা 3 2 এখানে 3 পজিটিভ আর 2 নেগেটিভ 2 নেগেটিভ তাহলে -3/5 পজিটিভের জন্য এটা log 3/5 এটাও কি আসবে রেজাল্ট একই কারণ এখানে 2 3 এটা 3 2 আলটিমেটলি একই রেজাল্ট এখানে এই তিনটা আই যে আমরা বের করলাম এটা কি ক্লিয়ার সবার কাছে এই তিনটা আই বের করছি এটা কিন্তু শুধুমাত্র ওই পার্টিকুলার আউটলুক অ্যাট্রিবিউটের তিনটা লেভেলের জন্য এটা কি ক্লিয়ার হয়েছে জি স্যার জি স্যার ওকে তাহলে আমরা প্রবাবিলিটি পেলাম প্রবাবিলিটি অফ এসআই পেলাম এনট্রপি পেলাম আই পেলাম তাহলে এখন দুটো গুণ করে দিলেই গুণ করে টার্মগুলো যোগ করে দিলেই হয়ে যাবে তাই তো Yes, sir. দেখেন এই যে আমরা এই ফর্মুলায় চলে আসি গেইন অফ আউটলুক এখন আমরা বের করব গেইন অফ আউটলুক আমার ফর্মুলাটা কি বলছে টোটাল ডেটা সেটের যে এনট্রপি সেটা থেকে আমরা ই অফ এ বিয়োগ দিব তাহলে টোটাল ডেটা সেটের এনট্রপি কত পেয়েছি আমরা 0.94 0.94 তাহলে 0.94 থেকে আমরা বিয়োগ দিব প্রথম টার্মটা দেখেন প্রথম টার্মটা ছিল হলো সানির জন্য আমরা প্রবাবিলিটি কত পেয়েছি pi ni ডিভাইডেড বাই p প্লাস n তাহলে pi কত ছিল মানে p সানির ভিতরে পজিটিভ কয়টা ছিল 2 ছিল আর সানির ভিতরে নেগেটিভ 3 ছিল তাহলে 3 প্লাস 2 5 ডিভাইডেড বাই 14 তাহলে এই যে আচ্ছা এটা মাঝখানে করেছে প্রথমে ওরা ওই যে ওভারকাস্টের জন্য করেছে প্রথমটা তাহলে ওভারকাস্টের জন্য আমার কি টোটাল পজিটিভ কয়টা স্যার চারটাই ছিল পজিটিভ চারটাই পজিটিভ নেগেটিভ 0 তাহলে 4/14 তাই না ওভারকাস্টের জন্য জি তাহলে এই যে 4/14 মাল্টিপ্লাইড বাই কত মাল্টিপ্লাইড বাই হলো এই যে i এর ভ্যালু তাহলে ওভারকাস্টের জন্য আমরা i কত পেয়েছি 0 তাহলে 4/14 মাল্টিপ্লাইড বাই 0 ক্লিয়ার বিষয়টা জি স্যার কারণ প্রত্যেকটার জন্যই কিন্তু আমার দুটো টার্ম গুণ করতে হচ্ছে একটা হলো প্রবাবিলিটি অফ এসআই একটা হলো তার এনট্রপি তাহলে এখন ওভারকাস্ট গেল এখন সানির জন্য আমরা পেলাম 5/14 তাহলে 5/14 এর সাথে যুক্ত হবে সানির জন্য আমরা যে এনট্রপিটা পেয়েছি সানির জন্য এনট্রপি কত পেয়েছি 0.97 তাহলে 5/14 এর গুণ হচ্ছে 0.97 তারপরে হলো রেইনের জন্য আমার প্রবাবিলিটি একই 0.97 ইনটু রেইনের জন্য আমার যে এনট্রপিটা 0.97 এটা যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে আপনি পাচ্ছেন 0.24 এই আপনি আউটলুকের জন্য গেইনটা পেয়ে গেলেন এটা কি ক্লিয়ার হয়েছে Yes, sir. এখন আমরা কিন্তু শুধুমাত্র একটা অ্যাট্রিবিউটের জন্য গেইনটা পেয়েছি আমার অ্যাট্রিবিউট আরো কয়টা আছে আর তিনটা স্যার তিনটা উইন্ড একইভাবে টেম্পারেচারের জন্য আমার গেইনটা বের করতে হবে হিউমিডিটির জন্য করতে হবে উইন্ডের জন্য করতে হবে টেম্পারেচারের জন্য কয়টা টার্ম আছে মানে লেভেল কয়টা আছে লেভেল কয়টা তিনটা লেভেল আছে তিনটা স্যার হিউমিডিটির জন্য দুইটা উইন্ডের জন্য দুইটা স্যার দুইটা দুইটা
তাহলে কিন্তু একইভাবে আমরা যদি বাকিগুলোর জন্য করি, হিউমিডিটির জন্য আমরা এনট্রপি কত পাচ্ছি? হিউমিডিটির জন্য কত পাচ্ছি? 0.151। 151 উইন্ডের জন্য পাচ্ছি 0.048। এখানে একটা করে নাই, যদিও এখানে টেম্পারেচারটা করে নাই, কিন্তু যে তিনটা করেছে এই তিনটার ভিতরে কোনটার গেইন সবচেয়ে বেশি? আউটলুক, হিউমিডিটি নাকি উইন্ড? আউটলুক। আউটলুকের বেশি ছিল বেশি স্যার। স্যার। আউটলুকের ইয়েটা কিন্তু বেশি। তাহলে আমার রুট কে হবে? আমার যে ট্রিটা আমি তৈরি করছি আউটলুক। সেটা আউটলুক। তার মানে খেলা হবে কি হবে না সেটা উইন্ড, হিউমিডিটি, টেম্পারেচার এবং আউটলুক, এই চারটা অ্যাট্রিবিউটের ভিতরে আউটলুকের উপরে সবচেয়ে বেশি ডিপেন্ড করে, তাই না? আমরা বলতে পারি না? জি স্যার। কিন্তু আমার কাজ কিন্তু শেষ হয়নি। আমি মাত্র আমার ট্রির একটা অ্যাট্রিবিউটকে নিতে পেরেছি, সেটা হলো আউটলুক। এখনো ট্রিতে কিন্তু আরো 3টা অ্যাট্রিবিউট বাকি আছে। এই 3টার ভিতরে কোনটা আবার আগে রুট হবে সেটা কিন্তু আমাকে আবার একই কাজ করতে হবে। স্যার বাকি তিনটার মধ্যে যাদের গেইন বেশি সে পরে নেক্সট আসবে, এরকম কিছু কি করা যায় না? না, এভাবে আমি করতে পারবো না। ঠিক আছে, আমরা একটু দেখি। তাহলে আউটলুক যদি রুট হয় তাহলে সেই রুট থেকে কয়টা চিলড্রেন বের হবে বলেন তো? স্যার এটা তিনটা স্যার, বের হবে, তিনটা। সানি, ওভারকাস্ট এবং রেইন। 3টা চিলড্রেন বের হবে। কেন? লেভেল ও লেভেল 3 ছিল স্যার। আউটলুকের লেভেল 3টা লেভেল আছে, যার কারণে 3টা হ্যান্ড বের হবে। যে আউটলুক, সানি, ওভারকাস্ট, রেইন, 3টা হ্যান্ড বের হয়েছে। যদি আমার গেইনটা টেম্পারেচারের হইতো সবচেয়ে বেশি, তাহলে কয়টা হ্যান্ড বের হইতো? 2টা স্যার। স্যার তবুও তিনটাই বের হইতো। 3টা বের হইতো, এটা কারণ তো তিনটা- তিনটাই টেম্পারেচারে আছে, হট, জি, জি, মাইল্ড স্যার। এবং কুল। 3টা লেভেল। হিউমিডিটি যদি হইতো তখন স্যার 2টা। এখন 2টা। ঠিক আছে, তো যেহেতু আউটলুক এবং এটা 3টা লেভেল আছে সেহেতু 3টা হ্যান্ড আমার বের হয়েছে, সানি, ওভারকাস্ট, রেইন। এখন দেখেন ট্রিটা কিভাবে এক্সপ্যান্ড করছে। আচ্ছা, আমরা একটু পজ নেই, আজানটা শেষ হোক। ওকে।
ওকে, আমরা শুরু করি তাহলে আবার। তাহলে আউটলুক থেকে আমার 3টা হ্যান্ড বের হইলো, তাই না? বিকজ আউটলুকে আমাদের 3টা লেভেল ছিল, সানি, ওভারকাস্ট এবং রেইন। এখন দেখেন ওভারকাস্টের ক্ষেত্রে সরাসরি আমি ডিসিশনটা দিয়ে দিয়েছি, সেটা হলো ইয়েস। কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে কোশ্চেন দেয়া আছে। এটার অর্থ কি বলতে পারবেন কেউ? স্যার এখানে নতুন কোন অ্যাট্রিবিউট আসবে আর কি, মানে আরেকটা এটা আরো কোন একটা ওভারকাস্টের ক্ষেত্রে ইয়েস কেন দিয়েছি? তৈরি হবে এখানে। এখানে কারণ সবগুলোই ইয়েস ছিল, ওখানে তো নো ছিল না, যার কারণে ওইটা শেষ হয়ে গেছে। স্যার ওইখানে সবগুলো পজিটিভ ছিল, নেগেটিভ কোনো ভ্যালুই ছিল না, এইজন্য। রাইট, তার মানে আউটলুক যখন ওভারকাস্ট তখন আমি সরাসরি ডিসিশন দিতে পারি যে খেলা হবে, তখন সেটা রেইন, হিউমিডিটি, টেম্পারেচার, উইন্ড এগুলোর উপরে ডিপেন্ড করছে না। বুঝতে পারছেন বিষয়টা? এবং সরাসরি কিন্তু আমি ডিসিশনে চলে গেছি, এবং যেহেতু ডিসিশনে চলে গেছি এই হাত থেকে আর কিন্তু ট্রিটা এক্সপ্যান্ড করবে না। কিন্তু এখানে এনট্রপিটা 0 ছিল, একটা 0 আর একটা 4, এখান থেকে আর এক্সপ্যান্ড করবে না। কিন্তু যখন আউটলুকটা সানি তখন দুটোই আছে, পজিটিভও আছে নেগেটিভও আছে, যার কারণে আমি কোশ্চেন দিয়েছি যে এটা আসলে অন্য অ্যাট্রিবিউটের উপরে ডিপেন্ড করবে। একইভাবে রেইনের জন্য পজিটিভও আছে নেগেটিভও আছে, 3টা পজিটিভ 2টা নেগেটিভ, এটাও অন্য অ্যাট্রিবিউট গুলোর উপরে ডিপেন্ড করবে। সেটা আমরা এখনো জানি না যে এখানে কোন রুটটা হবে, কোন নোডটা হবে বা কোন অ্যাট্রিবিউটটা হবে। ওকে, তার মানে এদিক থেকে ট্রিটা আরো এক্সপ্যান্ড হবে। তাহলে এখন আমরা যেটা করব, এখন আউটলুক সানির জন্য আমরা এখানে ডিসিশন সানির রেসপেক্টে আমরা বাকি যে অ্যাট্রিবিউট গুলো ছিল হিউমিডিটি, টেম্পারেচার এবং উইন্ড, এগুলো আমরা গেইন বের করব। এখন কিন্তু পুরো ডেটা সেট নিয়ে আমার কাজ না, এখন কিন্তু আমার ডেটা সেটটা ছোট হয়ে আসবে। সেটা কি? সেটা হলো এস সানি হবে এখন আমার হোল ডেটা সেট। তাহলে এস সানিতে আমার কয়টা ডেটা ছিল? সানিতে কয়টা ডেটা ছিল? 5টা স্যার। 5টা। তাহলে এই 5টা ডেটা নিয়ে কিন্তু এখন আমার ক্যালকুলেশনটা করতে হবে, এবং ডেটাগুলো হলো D1, D2, D8, D9 এবং D11, মানে ডেটা নাম্বারটা দিয়ে দিয়েছে Day 1, Day 2, Day 8। ওকে, তাহলে এখন যে আমরা গেইনটা বের করব, হিউমিডিটির গেইন বের করব, সেটা কিন্তু এস সানিশ রেসপেক্টে, পুরা ডেটা সেটের রেসপেক্টে না। ফর্মুলা আগের মতোই, টেম্পারেচারের গেইন বের করব, সেটাও এস সানির সাপেক্ষে, উইন্ডেরটা করব সেটাও এস সানির সাপেক্ষে। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। এটা জাস্ট আমি তো অ্যালগরিদম একবারই ইয়ে করব, এটা রিকার্সিভলি কল করলেই আমরা ভ্যালুগুলো পেয়ে যাব। এখানে কোনটার গেইনটা বেশি আসে? এস সানির সাপেক্ষে কোন অ্যাট্রিবিউটের গেইনটা বেশি আসে? স্যার হিউমিডিটি। হিউমিডিটি। তাহলে এই যে সানি বরাবর যে হাতটা বের হয়েছে, এখানে হবে কি? কোন অ্যাট্রিবিউট হবে? হিউমিডিটি। হিউমিডিটি। ঠিক আছে। একইভাবে রেইনের জন্য যদি আমরা করি, এগুলো অবশ্য দেখায় নাই এখানে, তাহলে আপনি 3টা এরকম পাবেন, এবং যেটা হবে সেটা হবে হলো রেইনের জন্য। সেক্ষেত্রে আপনাকে সিম্পলিফাই করার জন্য, যেহেতু হিউমিডিটি এখানে একবার চলে আসছে, রেইনের জন্য যখন ক্যালকুলেট করবেন তখন জাস্ট বাকি দুইটা করবেন, টেম্পারেচার আর উইন্ড, তখন আর হিউমিডিটি নেওয়ার প্রয়োজন নেই। মানে একটা অ্যাট্রিবিউট আমার ট্রিতে একবারই আসবে। এই মেথডে ইউ ক্যান প্রসিড, তাহলে এটা সহজ হবে।
তাহলে কি পারবেন না? আবার একইভাবে যখন সবগুলো অ্যাট্রিবিউট চলে আসবে আমার ট্রিতে, তখন আপনি স্টপ করে দিতে পারেন। জি স্যার, পারবো। এটা আপনি চেষ্টা করেন বাসায়। আমরা যদি ট্রিটা দেখি, ট্রিটা কিভাবে ছিল, ফুল ট্রিটা এই যে আউটলুক, হিউমিডিটি আবার দুই ভাগ হয়েছে, হাই নরমাল। ওভারকাস্টে সরাসরি ডিসিশন, রেইনে গেলে আবার উইন্ডি, ট্রু ফলস। যখন আমি ডিসিশনে চলে আসবো তখন আর কিন্তু এখান থেকে ট্রিটা এক্সপ্যান্ড করবে না। ওকে, এনি কোশ্চেন? তাহলে আপনার এই প্রবলেমটাই সলভ করেন। যদি ইফ ইউ ফেস এনি প্রবলেম লেট মি নো। ওকে স্যার। স্যার এই প্রবলেমটা সলভ করবো স্যার। টেবিলের আকারে যদি আমরা এটা সলভ করি, আগে মানে এর আগে যেগুলো শিখছিলাম টেবিলের মধ্যে ওগুলো মানগুলো লিখতাম স্যার, ওভাবে কি সলভ করা সম্ভব? টেবিলের ভিতরে মানে যে টেবিলগুলো আছে ওগুলোতে ফর্মুলা তো প্রত্যেকটা একই, তাই না? জি জি, ফর্মুলা একই, অ্যানসার একই আসবে। অসুবিধা নেই। এটা আরেকটা মেথড আছে, সেটা হলো গিনি ইন্ডেক্স। সেটা হলো এরর দিয়ে ইয়ে করে, যেটার এরর কম হয় যে অ্যাট্রিবিউটে, সেটা হয় হলো রুট। এটা আরেকটা মেথড। জি স্যার। তো যখন ওভারফিটিং প্রবলেম হবে তখন কি হবে, এই ট্রিটাতে এই যে টু মেনি ব্রাঞ্চেস, প্রচুর ব্রাঞ্চ তৈরি হবে যখন ওভারফিটিং প্রবলেম হবে, এবং দেখা যাবে একই অ্যাট্রিবিউট রিপিট হচ্ছে। ওকে, এবং এটা কখন হয়, যখন নয়েজ, আউটলায়ার এই ধরনের প্রবলেম থাকে আমার ডেটার ভিতরে। ঠিক আছে, তখন এই ধরনের প্রবলেম রোধ করার জন্য আমরা দুটো অ্যাপ্রোচ যেতে পারি, একটা প্রি প্রুনিং আর একটা হলো পোস্ট প্রুনিং। প্রি প্রুনিং হলো যখন ট্রি তৈরি হচ্ছে, যদি আমরা মনে করি যেটা এক্সটেন্সিভলি বেড়ে যাচ্ছে, ট্রির আকারটা বেড়ে যাচ্ছে, তখন আমরা স্টপ করে দিব। এটা হলো প্রি প্রুনিং। আর পোস্ট প্রুনিং হলো ট্রি যত বাড়ুক, মানে ওভারফিটিং প্রবলেম যদি থাকে, এটা যতটা কমপ্লেক্স হোক, মডেল হোক, পরে যখন মডেলটা তৈরি হয়ে যাবে, ট্রিটা তৈরি হয়ে যাবে বিশাল আকৃতির, তখন আমরা ওইটা দেখবো যে ব্রাঞ্চ অথবা নিচের লেভেল প্রুন করে এটার অ্যাকুরেসিতে কোনো ইমপ্রুভমেন্ট আসে কিনা, তখন ওই ব্রাঞ্চ বা ওই লেভেল গুলো আমরা ডিলিট করে দেব। এটা হলো পোস্ট প্রুনিং। ওকে, এনহ্যান্সমেন্ট অফ বেসিক ডিসিশন ট্রি লার্নিং অ্যাপ্রোচ। কন্টিনিউয়াস ভ্যালুর জন্য এখানে অনেক সময় পরীক্ষায় আসে, এখানে দেখেন আমার ডেটা সেটে যে ভ্যালু গুলো আছে সেগুলো কিন্তু সব ক্যাটাগরিক ভ্যালু, তাই না? এই ভ্যালুগুলো সব ক্যাটাগরিক, কিন্তু এখানে যদি কন্টিনিউয়াস ভ্যালু থাকে তখন আপনি কি করবেন? মনে করেন আপনার রেঞ্জ ধরে নিব নাকি? রেঞ্জ ধরে নেবেন, রাইট। তার মানে এটাকে, এই যে আপনি কন্টিনিউয়াস ভ্যালুগুলোকে রেঞ্জ ধরে নিয়ে কয়েকটা ক্যাটাগরিতে নিয়ে আসছেন, এই প্রসেসটাকে বলা হচ্ছে ডিসক্রিটাইজেশন। ওকে, তো তখন আপনাকে কোনো অ্যাট্রিবিউট যদি এরকম থাকে কন্টিনিউয়াস ভ্যালুর, সেটাকে আপনাকে ডিসক্রিটাইজ করতে হবে। ডিসক্রিটাইজ করে সেটাকে আবার ক্যাটাগরিকে নিয়ে তারপরে আপনি কিন্তু অ্যালগরিদমটা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু শুধুমাত্র কন্টিনিউয়াস এর উপরে কিন্তু আপনি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবেন না। বুঝতে পারছেন? ফাইনালি ইভালুয়েশন, ক্রস ভ্যালিডেশন তো এর আগে আমরা দেখেছি, এনফোল্ড ক্রস ভ্যালিডেশন এগুলো তো আমরা দেখেছি এর আগে। ফাইনালি এটা আপনারা জানেন যে কিভাবে অ্যাকুরেসি গুলো বের করে। অ্যাকুরেসি বের করার জন্য আমার কনফিউশন ম্যাট্রিক্সটা আমরা ব্যবহার করি। ঠিক আছে, কয়টা ট্রু কে আমার ট্রু বলছি এবং ট্রু কে ফলস বলছি কয়টা, এটার উপরে আমরা
এটার ওভারঅল একটা অ্যাকুরেসি বের করি। প্রিসিশন, রিকল এগুলো কনফিউশন ম্যাট্রিক্স থেকে তৈরি করা যায়। এখানে ফর্মুলা দেয়া আছে। তাহলে কোনো কোশ্চেন আছে? স্যার আপাতত নাই। আপাতত নাই। ওকে, তাহলে এইটার উপরে আপনারা জাস্ট শুধুমাত্র এই ডিসিশন ট্রির উপরে আপনারা একটা ক্লাস টেস্ট দিয়ে দেন মিডের আগে, বুধ, বৃহস্পতি অথবা শুক্র, whenever you want। তাহলে যেটা হবে আপনাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। স্যার শুক্রবারে কুইজ আছে এমনিতে আমাদের। আমাদের এই উইকে এক্সট্রা কিছু ক্লাস আছে যেহেতু মিড আগে, তো মনে হয় না এই উইকে আর পসিবল হবে স্যার। এটা আমার জন্য বলছি না, আপনাদের ভালোর জন্যই বলছি। আপনারা মিড টার্মে যদি ভুল করেন তাহলে কিন্তু কিছু করার থাকবে না। স্যার এই মানে আমাদের যদি 2 তারিখে এক্সামটা হয়, মানে জি, এই জি। একদম লাস্টের দিকে হচ্ছে স্যার আমাদের এই মেশিন লার্নিং এক্সামটা করবে, তার আগে আমরা কুইজটা দিয়ে দেব না স্যার? কবে? মানে স্যার এখন আমাদের 2 practice- তারিখ থেকে যদি এক্সাম না হয় সেক্ষেত্রে আপনি 2 তারিখে চাইলে নিতে পারেন। হ্যাঁ এটা হতে পারে স্যার। হ্যাঁ, কিন্তু যদি হয় তাহলে স্যার একদম স্যার- মানে 16 তারিখে পড়বে হচ্ছে মেশিন স্যার লার্নিং। যদি হয় তাহলে এই এক্সাম যেদিন পড়বে তার একদিন আগে নিলে আরো ভালো হয়, আমরা আরো প্র্যাকটিস করতে পারলাম। ও আচ্ছা, সেটাও করতে পারেন, সেটাও করতে পারেন। ঠিক আছে, তাহলে যদি আর কোনো প্রশ্ন না থাকে। স্যার আমাদের মিডের কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম আসবে একটু যদি এটা নিয়ে বলতেন স্যার ভালো হতো। তো শুধু একটা ক্লাস টেস্ট আপনারা দিয়েছেন, এরকম থাকতে পারে। আবার এখানে যে আমরা আজকে যেটা শিখলাম এরকম একটা ডেটা সেট দেয়া থাকবে, সেই ডেটা সেট থেকে আপনাকে ট্রি তৈরি করতে হবে। ট্রি থেকে আলটিমেটলি কতগুলো রুল তৈরি করা যায় সেটা আপনাকে বের করতে হবে। এরকম হতে পারে, ঠিক আছে? এগুলো আমরা যেগুলো পড়েছি এর ভেতর থেকেই আসবে। ওকে ওকে স্যার। স্যার অ্যাটেন্ডেন্সটা কি এখন নেওয়া হবে নাকি পরবর্তীতে স্যার? অ্যাটেন্ডেন্সটা আপনারা একটু কাইন্ডলি ওই যে একটা এক্সেল শিটে দিয়ে দেন। কি আছে? আলিফ আচ্ছা, আচ্ছা তুমি নিয়ে নিয়েছো, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তো হইলেই ঠিক আছে, তাহলে ভালো থাকেন। ওকে স্যার। স্যার শুনুন, হ্যাঁ, if you face any problem please let me know. স্যার আমার কুইজের মানে ক্লাস টেস্টের নাম্বারটা দেখা যায় না। আমি এখনো সবগুলো শেষ করিনি, মানে 50% হয়েছে, বাকিটা আমি করে শেষ করে ইয়ে করে দিব না, নোটিশ দিয়ে দিব না। আচ্ছা স্যার শুরুর দিকে ক্লাসগুলোর রেকর্ডিং কি কারো কাছে আছে? আমি একটু জিজ্ঞেস করেছিলাম। রেকর্ডিং গুলো একটু দিয়ে দিন, একটু শেয়ার করলে ভালো হয়, আমি শুরুর দিকে ক্লাসগুলো ভালো করে করতে পারি নাই। ফার্স্ট ক্লাসে আসলে ওইভাবে তেমন কিছু হয়নি, জাস্ট ইন্ট্রোডাকশন হয়েছিল আর কি। তো ওইটা আপনারা ইগনোর করতে পারেন, সিলেবাস নিয়ে একটু আলোচনা হয়েছিল আপনাদের স্যার সাথে। সেকেন্ড বা থার্ড ক্লাসগুলা ওগুলা দিলেও হয়। আমি এগুলো তো 3 মনে তারিখ টেলিগ্রামে আছে, আপনি না মনে স্যার লেটে আমি জয়েন জি স্যার সেজন্য পাইনি, আমাকে একটু শেয়ার করলে ভালো হতো, আমি গ্রুপে বলেছিলাম। স্যার তাহলে একটু প্রথম দিকে যারা আছেন তারা একটু এগুলো আবার একটু রিপোস্ট করে দিন ওই লিঙ্কগুলো। আলিফ একটু দেখো তো এই বিষয়টা। আচ্ছা আলিফ ভাই আপনি প্রেজেন্ট কখন লিখবেন? এটা আবার একটু দেখো তো বাদ করে না যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আলিফ ভাই আমার অনেকবার নেটওয়ার্ক প্রবলেম করেছে, আমি যে ডিসকানেক্ট কানেক্ট হচ্ছিলাম, দেখুন নাম্বারটা হয়েছে কিনা। ও আচ্ছা আচ্ছা।